ইরার মোবাইলে একটা ফোন আসছে, কিন্তু ইরার হাত বন্ধ, তাই দোলা ফোনটা রিসিভ করে আগামী সপ্তাহে একটা বিয়ের অনুষ্ঠান আছে, অফিস থেকে ইরাকে জানিয়ে দেওয়া হচ্ছে। দোলা ফোন রেখে ইরার কাছে যায়। মেয়েটা এখন পুরো দস্তুর চাকরিজীবী হয়ে গেছে। আগে থেকে তাকে সব জানানো হয়। বাড়িতে লোক এসে ওর সাথে বসে সব লিখে নিয়ে যায়, কিন্তু মোবাইলটা ঠিকঠাক ব্যবহার করতে পারে না, যেখানে সেখানে ফেলে রাখে। দোলা ইরাকে বলে, এই যে ম্যাডাম, আপনার অফিস থেকে কল এসেছে, হাতের কাজ হয়ে গেলে ফোন করতে বলেছে। তুই তো দিন দিন ভিআইপি হয়ে যাচ্ছিস, কদিন পর আমাকে চিনতে পারবি তো? ইরা দোলার মুখে সবটা শুনে হেসে ফেলে। দোলা অবশ্য কথাটা ভুল বলেনি, ওর কথায় আজকাল খাবারের মেনু ঠিক হয়, পরে অফিসে বসে বলা যাবে, কারণ আজ একটা বিশেষ দিন। শুভ 2 হাত ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে। আজ ইরার বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, তাই ইরা খুব ব্যস্ত। বাজার দেখে দোলা সেগুলো গোছাতে বসে যায়। আজ এই বাড়িতে দিয়া দিদির সাধে রান্না করা হচ্ছে। ইরা আর দোলা মিলে দিদিকে স্বাদ খাওয়াবে। ইরা এখান থেকেই সব রান্না করে নিয়ে যাবে দিদির বাড়ি। ওর খুব শখ, নিজে সব করবে। দিদি অবশ্য বলেছিল তার ফ্ল্যাটে সব কিছু করতে, কিন্তু ইরা মানেনি। ও চেয়েছিল নিজেই বাজার হাট করবে। দিদির বাড়ি হলে সেটা পারতো না, তাই এই ব্যবস্থা। এখন বেশি লোকের আয়োজন করতে ইরার একটুও ভয় লাগে না, তবে আজ শুধু তাদের জন্য রান্না করবে। প্রথম দিন রান্নার জায়গায় যাওয়ার আগে ইরা খুব ভয় পেয়েছিল। প্রথম কাজ, তাই হাজারটা প্রশ্ন, হাজারো আশঙ্কা। সেদিন শুভ ওকে সাথে করে নিয়ে গিয়েছিল, কিন্তু ইরা সব দেখে খুব অবাক হয়ে গিয়েছিল। এত বড় রান্নার জায়গা, সব ওর ফর্দমতো হাতের কাছে গুছিয়ে রাখা, আবার ওকে সাহায্য করার জন্য আরও কিছু লোক। ইরার শ্বশুরের ধানের ব্যবসা ছিল। প্রতি বছর নতুন ধান গোলায় তোলার পর একদিন একটা ভোজের আয়োজন করত। বাড়ির উঠানে শামিয়ানা টাঙানো হতো, আর বাড়ির পেছনে হতো রান্নার আয়োজন বড় বড় হাঁড়িতে। ইরা সেখানে তদারকি করত আর নিজেও কয়েকটা পদ রান্না করত। সেই অভিজ্ঞতা এখানেও কাজে লেগেছিল। এখন ইরা রান্নার প্রশংসায় সবাই পঞ্চমুখ। দিয়ার নতুন ক্যাটারিংয়ের কাজ দিন দিন বেড়েই যাচ্ছে। ইরা এখন খুব ব্যস্ত থাকে, বাচ্চাদের আনা নেওয়াটাও ঠিকমতো করতে পারে না, তাই দোলাই ভরসা। দোলা 2 বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। দিশার বাবাইকে সে বেশি সময় দেখে রাখে, এই নিয়ে দোলার কোনো খারাপ লাগা নেই। একজন এগিয়ে গেলে আরেকজনকে তো পেছন থেকে সাহায্য করতেই হয়। দিয়ার 9 মাস পড়ে গেছে, যে কোনো দিন কিছু হতে পারে। ইরা আর দোলা ওকে দেখে শুনে রাখে, কিন্তু এখন আরও একজন খোঁজা হচ্ছে যে সারাক্ষণ দিয়ার পাশে থাকবে, নতুন অতিথির দেখাশোনা করবে। ইরা এই কয় মাসে খেয়াল করেছে দিয়ার বাড়িতে অফিসের কয়েকজন আর 2-1 বন্ধু বান্ধব ছাড়া আত্মীয় স্বজনরা কেউ আসে না। যদিও রায়ান দাদা স্ত্রীর খুব খেয়াল রাখে, তবুও নিজের কেউ কেন আসে না। একদিন খুব আগ্রহ নিয়ে দোলাকে জিজ্ঞেস করেছিল, দিদির বাড়ি থেকে কেউ আসে না কেন? শ্বশুর বাড়িরও কেউ নেই নাকি? দোলা একটু মলিন হাসে। এই শহরে তার আর ইরার মতো সর্বহারা মানুষ যেমন আছে, তেমন দিয়া দিদির মতো সব থেকেও নেই, মানুষের সংখ্যাও কম না। দিয়া আর রায়ান দুজনেই সমবয়সী, ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তাদের 2 পরিবারের কেউ তা মেনে নেয়নি। তাদের নাকি জাতের মিল নেই। রায়ানের বাবা অনেক বড় লোক, কিছু টাকা দিয়ে ছেলেকে আলাদা করে দেয়। দিয়া দিদি এই শহরে আলাদা করে নিজের সংসার সাজায়, নিজের পায়ের তলার মাটি শক্ত করে। দিয়ার জন্য ইরার খুব কষ্ট হয় যে মানুষটা তাকে একটা নতুন পরিচয় দিয়েছে, সেই মানুষটার জীবন এতটা নিষ্প্রভ। তাই হয়তো সে দোলা ইরার মতো মেয়েদেরকেই আপন করে নেয়, তাদের সাথেই সুখ দুঃখ ভাগ করে নেয়। তখন থেকেই ইরার মনে হয়েছিল এই কথাটা একদিন সাহস করে দিদিকে বলেও দিয়েছিল, দিদি তোমাকে স্বাদ খাওয়াতে চাই। দিয়া হেসে বলে, তুই তো আমাকে প্রতিদিন ভালো ভালো রান্না করে দিচ্ছিস, আমার আর আলাদা কিছু খাওয়ার স্বাদ নেই। ইরা তখন দিয়াকে বলে, এভাবে না দিদি, একটু আলাদাভাবে। মনের অনেক ইচ্ছাকে লুকিয়ে রেখেছে দিয়া, কিন্তু কিছু কিছু স্বপ্ন পূরণ করার লোভ হয়, তাই ইরাকে না বলতে পারে না। বাবাই হওয়ার সময় মা যেভাবে ইরার জন্য সব আয়োজন করেছিল, ইরা আজ সেভাবেই সব করবে। ইরা দিদির জন্য অনেক কিছু করেছে, কাল থেকেই একটু একটু করে গুছিয়েছে। দিদির টক খাবার খুব একটা পছন্দ না, তাই আমের মিষ্টি টক করেছে, এটাও মায়ের কাছ থেকে শেখা। কাঁচা আম আর টমেটো আগে অল্প লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নরম করে নেয়, তারপর কড়াইয়ে তেল দিয়ে খেজুর আর কিশমিশ একটু উল্টে পাল্টে তুলে নেয়। তারপর সেই তেলে শুকনা মরিচ আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দেয়। একটু বলক উঠে এলে পরিমাণ মতো চিনি দেয়। ঘন হয়ে এলে একটা ঘরে বানানো আচারের মশলা আর খেজুর কিশমিশগুলো দিয়ে দেয়। কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে রাখে। কাল রাতে চাটনি করে রেখেছে, আজ অন্য কাজ করবে। ভোরবেলা উঠে স্নান সেরে আগে চুলায় দুধ বসায়। শুভকে দিয়ে আগেই খেজুরের গুড় আনিয়ে রেখেছে, সেই
গুড় একপাশে জাল করতে দেয়। গুড়ের গন্ধে মিশে আছে ইরার শৈশব। পৌষ মাসের শুরুতেই গ্রামের শীত জাঁকিয়ে বসতো। সকালে হিম পড়তো, ঘাসের উপর চিকচিক করতো। একটু বেলা হয়ে এলে রোদের দেখা মিলতো। প্রায় সব বাড়ির সামনে মৌসুমি সবজির চাষ। হালকা চাদর গেয়ে বাড়ির সামনে বাচ্চাদের হল্লা চলতো। তার মধ্যেই ঝোলা গুড় আর খেজুরের রস নিয়ে আসতো গাছিরা। বাবা ওদের কাছ থেকে এক কলসি গুড় রেখে দিতেন। ইরার বাবার খুব প্রিয় ছিল গুড়ের পায়েস, তাই মা খুব যত্ন করে বানাতো সেই পায়েসটা। আগের দিন সন্ধ্যায় দুধের মালসা চুলায় বসাতো। অগ্রহায়ণের নতুন আতপ চাল বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে একটু কচলে আধ ভাঙা করে ঘন দুধে দিয়ে দিত। চাল সেদ্ধ হয়ে এলে মালসা চুলা থেকে নামিয়ে এর মধ্যে ঝোলা গুড় দিয়ে হালকা হাতে নাড়া দিত। তারপর ঢাকনা দিয়ে দিত। পরদিন সকালে পায়েসের উপর একটা মোটা সর পড়ে থাকতো। সকালে গরম গরম লুচি ভাজতো আর সবার জন্য এক বাটি পায়েস বাড়া হতো। উপরে ঘন সর পড়া গুড়ের পায়েস দেখলেই মনটা ভরে যায়। ইরা দুধটা ঘন হয়ে এলে কালো জিরা চালটা একটু আধ ভাঙা করে দিয়ে দেয়। কয়েকটা তেজপাতা ছিঁড়ে দেয় সেই দুধে। চুলার আঁচ একটু বাড়িয়ে চাল সেদ্ধ করে নেয়। তারপর আবার কমিয়ে দেয় ঘন হওয়ার জন্য। এক ফাঁকে অল্প একটু চিনি দেয়। হাঁড়িটা চুলা থেকে নামিয়ে গুড়ের শিরাটা ঠান্ডা করে গরম দুধে দিয়ে দেয়। আর শুভ ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ আর কিছু ছোট মাছ এনেছে। মুরগিটা আগে এনে রেখেছিল। ইরা আগে থেকে ভেবে রেখেছে, তাই কাজ করতে একটুও অসুবিধা হচ্ছে না। যেহেতু ছুটির দিন তাই সবাই ঘরে আছে। ইরা সকালের জল খাবার করে মূল রান্নায় চলে যায়। মাংসটা কিছু মশলা দিয়ে মেখে আলাদা করে রেখেছে। এরই মধ্যে ডালের বড়া দিয়ে শুক্তো করেছে আর চিংড়ি মাছ দিয়ে ভাপা করেছে। ছোট মাছের ঝাল চচ্চড়ি করেছে। দোলা পাশে বসে মশলা কেটে বেটে দিচ্ছে। রুই মাছটা দিয়ে একটু অন্যরকম কিছু করবে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়েছে রুই মাছের মাথা ভেজে নেওয়ার জন্য। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে। মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে একটা চুলায় বসিয়ে রেখেছে। বেশি ঝোল হবে না, তাই একটু সময় নিয়ে জাল করবে। ইলিশ মাছ দেখে ইরার অনেক কিছু মনে পড়ে যায়। পদ্মা পাড়ের মেয়ে ইরা। ইলিশ মাছের সাথে তার গভীর সম্পর্ক। হাট বারে হাট বসতো বটগাছ তলায়। সব আড়তদার মাছ নিয়ে শহরে চলে যাবে, তাই গ্রামে আগে অল্প মাছ রাখতো। বাবা সেই হাট থেকে রূপালী ইলিশ নিয়ে বাড়ি ফিরতেন প্রায় সন্ধ্যায়। সেই মাছ দেখে বাড়িতে উৎসবের আমেজ শুরু হয়ে যেত। বাড়িতে মানুষ অনেক আর বর্ষার প্রথম ইলিশ তার স্বাদ সবাই নিতে চায়। মা মাছটা কেটে ধুয়ে অল্প লবণ, হলুদ আর একটু তেল মাখিয়ে রাখতো। রাতের ভাতেও বসিয়ে দিত তাড়াতাড়ি, আজ একটু বেশি ভাত লাগবে। কড়াইয়ে অল্প সরিষার তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিত। মাছ ভাজার গন্ধ সারা বাড়ি ঘুরে বেড়াতো। অন্যান্য দিন রাতে ঢুলু ঢুলু চোখে ভাত খেতে বসলে দুধ আর চিনি, চাম্পা কলা দিয়ে ভাত মেখে মা খাইয়ে দিত। কিন্তু মাছ ভাজার গন্ধে ইরার ঘুম নিমেষেই গায়েব হয়ে যায়। গরম গরম মাছের সাথে কিছুটা তেল আর পেঁয়াজের বেরেস্তা, মুখে পড়তেই শান্তি। পরে অবশ্য দিনের বেলাতেও ইলিশ কিনতেন, তবে সেটা দিয়ে হতো অন্য পদ। আজ ইরা সেরকমই একটা কিছু করবে। দিদির লাউ শাক খুব পছন্দ, তাই এই ভাবনা। ইলিশ মাছের পেটের টুকরোগুলো কিছুটা হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখে। সরিষা আর কাঁচা মরিচ একসাথে বেটে নেয়। তার মধ্যে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে মাছগুলো দিয়ে দেয়। লাউ পাতা ভালোভাবে লবণ জল দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নেয়। তারপর সেই পাতা সমান করে বিছিয়ে একটা একটা মাছ রেখে মুড়িয়ে নেয়। কড়াইয়ে একটু তেল দিয়ে মোড়ানো পাতাটা একটু ভেজে আবার অল্প একটু জল ছিটা দিয়ে ঢেকে দেয়। ঢাকা দিয়েই মাছটা রান্না হয়ে যাবে। হয়ে গেল লাউ পাতা ইলিশ পাতুরি। মুড়ি ঘন্টটা যেহেতু চাল দিয়ে করবে, তাই পোলাও এর চালটাও একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেয়। তারপর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ঝরঝরে মুড়ি ঘন্ট করে নেয়। রুই মাছটা দিয়ে টক ঝাল মাছ করেছে। এটা শুভর জন্য ইরা করে। শুভ যদিও ইরার হাতের সব কিছু পছন্দ করে, তবু এটা একটু বেশি ভালোবাসে। এবার ভাজাগুলো করে নিলেই রান্না শেষ। মিষ্টি কুমড়ো, আলু, বেগুন আর মাছ এই ভাজাগুলোই থাকবে। সাধের অনুষ্ঠানে মাছ খুব শুভ মানা হয়, তাই ইরা মাছের কয়েকটা পদ করেছে। ইরা অবাক হয়ে দেখে এই রান্নাঘরে এত রকম রান্নার কোনোদিন হয়নি। তার টানাপোড়েনের সংসারে সে এটা সেটা মিলিয়ে রান্না করেছে এতদিন, কোনো রকমে দিন পার করেছে। আজ সেই ঘরে সুদিন ফিরেছে দিয়া দিদির জন্য। দিদির কথায় ইরা নিজের নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে প্রথম মাসে অফিস থেকে যে টাকাটা আসে তা দেখে শুভর চক্ষু চড়ক গাছ। শুধুমাত্র রান্না করে এত টাকা পাওয়া যাবে, এটা ওদের কল্পনাতীত। কিন্তু ইরা নিজেকে একটুও বদলায়নি। দিদির প্রতি তার সম্মান আর ভালোবাসা একই রকম আছে। দিয়া ইরার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। ইরা রান্নার কৌশলকে সবার সামনে তুলে এনেছে, নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ করে দিয়েছে। তাই দিয়ার স্থান ইরার জীবনে অনেক ওপরে। ইরা ভাবনা
চিড়িয়াখানা থেকে ফিরে আসে। কয়েকটা পটল সামনে পড়ে আছে। পটলগুলো মনে হয় ইরার দিকে চেয়ে আছে, বলছে আমাদের একটা ব্যবস্থা করো। ইরা মুচকি হাসে। হ্যাঁ সত্যিই তো, পটলগুলোর একটা গতি করতে হবে। কয়েকটা পটল মাঝে বরাবর কেটে একটু ভাপিয়ে নেয়। এই ফাঁকে ইরা কয়েকটা আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে কুড়িয়ে নেয়। তারপর কড়াইয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ কুচি হালকা ভেজে নেয়। একটু সোনালি হয়ে এলে আলু কুচিটা দিয়ে দেয়। হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু ভাজে। তারপর একটু জল দিয়ে ঢেকে দেয় যতক্ষণ পর্যন্ত আলুটা একটু নরম হয় ততক্ষণ। অন্য একটা কড়াইয়ে ডিম ঝুরি ভাজি করে নেয়। আলু নরম হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেয়। হয়ে গেল ভেতরের পুর। এবার পটলের ভেতরের শাঁসটা ফেলে দিয়ে এর মধ্যে পুরটা ভরে দেয়। চালের গুঁড়ার মধ্যে কিছু মশলা দিয়ে একটা পিঠালি করে নেয়। তারপর পুর ভরা পটলগুলো দিয়ে মচমচে করে ভেজে নেয়। হয়ে যায় মুচমুচে পুর ভরা পটল। দোলা অন্য বড়াগুলো করছে। ইরা একটু হাত মুখ ধোয়ার জন্য নিজের ঘরে যায়। বাবাই আর দিশা স্নান করে তৈরি হয়ে নিয়েছে, ওরাও যাবে আজ মায়ের সাথে। হঠাৎ দরজায় শব্দ। এই সময় আবার কে এলো? শুভ দরজা খুলে অবাক হয়ে যায়। দিয়া আর রায়ান দাঁড়িয়ে আছে। দিয়া বলে, সামনে থেকে সরে যা, ও আমাকে বসতে বলবে না। শুভ ওদের ঘরে নিয়ে আসে ঠিকই, কিন্তু কোথায় বসতে বলবে বুঝতে পারছে না। তাদের এই 2 কামরার বাড়িতে আলাদা কোনো বসার ঘর নেই। সে তাদের ইরার ঘরেই নিয়ে আসে। দিয়াকে দেখে বাকিরাও অবাক হয়। ইরা বলে ওঠে, আমরা তো এখনই তোমার বাড়ি যেতাম, তুমি কেন কষ্ট করে এসেছো? দিয়া বলে, আমার জন্যই এত আয়োজন করেছিস আর আমি আসবো না? তোরা তো আমার সবচেয়ে কাছের মানুষ, তোদের বাড়িতে আসতে আমার কোনো কষ্ট হয়নি। ইরার চোখ ভিজে আসে। দিদি সত্যি সবার চেয়ে আলাদা। ইরা দিয়াকে বসতে বলে ভাতটা বসিয়ে দেয়। ভেতর থেকে ইরার ডাক আসে। দোলা ওকে বলে, তুই যা, এতটুকু আমি দেখে নিচ্ছি। ইরা ঘরে যায়। রায়ান দাদা শুভর সাথে কী সব কথা বলছে ইরা বুঝতে পারছে না। সে দিদিকে ইশারায় জিজ্ঞেস করে। দিদি বলে, শুভকে চাকরিটা ছেড়ে দিতে বলছে। আমার বেবি হয়ে গেলে তুই একা সব দেখতে পারবি না, তাই শুভ যেন অফিসিয়ালি তোর পাশে থাকে তাই বলছে। ইরা শুভর মুখের দিকে তাকায়। ইরা কখনোই শুভর উপর কিছু বলে না, তাই এই বিষয়েও কিছু বলছে না। শুভ আস্তে করে বলে, আমি ইরা আর আপনাদের সাথে সব সময় আছি, আমাকে আলাদা কিছু দিতে হবে না। রায়ান বলে ওঠে, আমি ব্যবসায়ী মানুষ, এমনিতে কিছু করি না, তোমাকে কিছুদিনের মধ্যেই জয়েন করতে হবে। কথাটা শুনে সবাই একসাথে হেসে ফেলে। দিয়া আজ খুব তৃপ্তি নিয়ে খেয়েছে। নিজের বাড়িতে টেবিল চেয়ারে বসে খেয়ে অভ্যস্ত হলেও আজ নিচে আসন পেতে বসে খাওয়ার স্মৃতি ওর জীবনের একটা সেরা মুহূর্ত হয়ে থেকে যাবে। দিয়া ভেজা চোখে দেখে কত সুন্দর আয়োজন করা হয়েছে শুধুমাত্র তার জন্য। এত সুন্দর সাজিয়ে পরিবেশন করেছে ইরা আর দোলা, দেখলেই মন ভরে যায়। মা হওয়ার আগেই অনুষ্ঠানটা সব মেয়ের জন্যই করা হয়, নিজের পরিবার না হয়েও ইরা আর দোলা যা করেছে তা দেখে দিয়া কিছুতে নিজের চোখকে বাধা দিতে পারছে না। ইরা, দোলা, দিয়াদের চোখের জলে পূর্ণতা পায় আজকের সাধের অনুষ্ঠান। 3টা পরিবার, 3টা গল্প, কিন্তু আজ একসাথে মিলে এক হয়ে গেছে। এভাবে ইরাবতী এগিয়ে যায় তার নিজ গুণে, নিজের যোগ্যতায়। ইরাবতীর উপাখ্যান আজ এখানেই সমাপ্ত। আমি জানি গত 2 দিন ধরে উপন্যাসটাই ভালো করে পড়তে পারিনি, অনেক ভুল ত্রুটি হয়েছে। আমি চেষ্টা করি উচ্চারণ খুব ভালোভাবে বলার, স্পষ্ট করে বলার, কিন্তু আমার এই 2-3 দিনের গল্পে আমি অনেক ভুল উচ্চারণ করে ফেলেছি। তার একটাই কারণ, আপনাদের প্রিয় বলবো কিনা জানি না, কিন্তু বলছি কারণ আপনারা আমাকে অনেকেই ভালোবাসেন। মানে আপনাদের প্রিয় পাঠিকার বিয়ে, যার কারণে তার একটু সমস্যা হচ্ছে। প্রচুর ব্যস্ততা, বাড়িতে প্রচুর লোকজন, তাড়াহুড়ো করে বলতে হচ্ছে এবং একটু চিৎকার করেও বলতে হচ্ছে। প্লিজ একটু মার্জনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি অন্য কোনো গল্প নিয়ে।